পথের পাঁচালীর দ্বিতীয় অংশ হচ্ছে অপরাজিত। যদি পথের পাঁচালী কেউ না দেখে থাকেন, চ্যানেলের যে অপরাজিত ভিডিওটা দিচ্ছি তার ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, অবশ্যই সেটা দেখে নেবেন। এক্সপ্লেন ভিডিও বানাতে অনেকটা সময় লাগে, সেই সময়টার দাম দিয়েও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বকবক না করে গল্পের গভীরে ডুবে যাই। নিশ্চিন্তপুরে হরিহর মারা যাওয়ার পর হরিহর নিশ্চিন্তপুর গ্রাম ছেড়ে কাশিতে থাকেন। কাশিতে তার ভালোই দিন চলে যায় পণ্ডিতগিরি করে কয়েক পয়সাও ভালো ইনকাম করে। সর্বজয়া যেমন নিশ্চিন্তপুর গ্রামে একা একা থাকতো, সেখানে এমনটা হয় না, ঠিক লোক জুটে যায় কথা বলার। আর অপু এগুলি ওগুলি কাশিতে ঘুরে বেড়ায়। তারা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক ছিল নন্দলাল বাবু। তিনি একটু কুদৃষ্টিতেই তাকাতেন সর্বজয়ার দিকে, কি এটা চাই ওটা লাগবে, কাছে আসার চেষ্টা করতেন আর কি। কিন্তু সর্বজয়া ব্যাপারটা বুঝতে পেরে সম্ভব ততটা এড়িয়ে চলারই চেষ্টা করেন। আর এইদিকে হরিহর আয়ুর্বেদিক কিছু ওষুধও দেয়, আরও কিছু উপরি ইনকাম হয়। সর্বজয়ার একদিন বাড়িতে দেশলাই কাঠি শেষ হয়ে গেছে। তখন সর্বজয়া কি করবে কিছুই বুঝতে পারে না। তখন অপুকে বলে যে নন্দলাল বাবুর কাছে একটা দেশলাই কাঠি নিয়ে আসতে। তখন অপু তার মায়ের কথা মতো নন্দলাল বাবুর কাছে একটা দেশলাই কাঠি চাইতে যায়। আর নন্দলাল বাবু তখন মদ্যপান করবে বলে সদ্য মদের বোতলটা বার করছিলেন, কিন্তু অপুকে দেখে থতমত খেয়ে বলে এটা ওষুধ। আসলে তিনি বাইরে থেকে বোঝাতে চান না তিনি কতটা খারাপ মানুষ, সেই জন্য অপুকে এটা বলেছেন। কিন্তু অপু একটা দেশলাই কাঠি চেয়েছিল, সে পুরো দেশলাই বাক্সটাই দিয়ে দেয় আর বলে আর এটা ফেরত দিতে হবে। তারপরেই কাশি ঘাটে হরিহরের সঙ্গে দেখা হয় জনৈক এক ব্রাহ্মণের সঙ্গে। তাকে হরিহর বাড়িতে নিয়ে আসে। চা খেয়ে সর্বজয়ার খুব প্রশংসাই করে। এরপরে আসল কথাটা পেরে বসে সেই জনৈক ব্রাহ্মণটি। বলে যে আমার একটা পরিবার দরকার, 500 টাকা জমিয়েওছি। মেয়ে দেখার জন্য বললে হরিহর স্পষ্টই জবাব দিয়ে দেয় যে তার জানাশোনা কোনো মেয়ে নেই এখানে। তারপরে একদিন দীপাবলির রাতে হঠাৎ হরিহর অসুস্থ হয়ে বাড়ি ফেরে। তারপরে দেখে হরিহরের প্রচণ্ড জ্বর, থরথর করে কাঁপছে। শুয়ে পড়ে হরিহরকে ওষুধ দিতে বলে সর্বজয়া। ওষুধ দেওয়ার জন্য তো ডাকতে হবে, সেই জন্য সর্বজয়াকে বলে আর ডাক্তার দেখিয়ে বাজে খরচা করতে হবে না, সামনের মাসে ঘরটা স্কুলে যাওয়ারও ওইখান থেকে অনেক বেশি সুবিধা হবে। আর ফালতু পয়সা নষ্ট করে তো লাভ নেই, একটু আয়ুর্বেদিক আমি ওষুধ খাবো তাহলেই ঠিক হয়ে যাবে। দিন সকালবেলায় ওষুধ খেয়ে হরিহর কাজে যাচ্ছিল। সর্বজয়া বলে তোমার শরীর অসুস্থ, এখন তুমি কাজে যাচ্ছ? তখন বলে আমি ওষুধ খেয়েছি, চাই না 2 পয়সা হবে, সংসারটা তো চালাতে হবে। হরিহর কথা না শুনেই বেরিয়ে যায়। ঘাটে গিয়ে মাথা ঘুরতে থাকে, অসুস্থ অনুভব হয়। তারপরে ওখানকার লোকজন কোনো মতে ধরে নিয়ে আসে, তার বাড়িতে পৌঁছে দেয়, ভাড়া বাড়িতে। তারপরে তাকে ওষুধপত্র খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। নন্দলাল বাবু ব্যাপারটা সুযোগই নিচ্ছিল। দিনকে অপু বাড়িতে ছিল না, আর হরিহর কাতর হয়ে পড়ে আছে অবচেতন অবস্থায়। সেই সময় নন্দলাল বাবু ঘরে চলে আসে সর্বজয়া তখন রান্না করছে। রান্নাঘরে সর্বজয়ার দিকে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গিতেই তাকিয়ে থাকেন, কারণ দেশলাই কাঠিটা যে বক্সটা অপুকে দিয়েছিল সেটা তো ফেরত দেয়নি না। তার মানে বুঝেছিল এর সম্পর্কে হয়তো সর্বজয়া মত আছে, সেই জন্য তার দিকে হাত বাড়াতে যায়। কিন্তু সর্বজয়া তখন কাটারি নিয়ে বা বটি নিয়ে তাড়া করে। এইদিকে হরিহরের অবস্থা খুব খারাপ। হরিহর বলে যে আমাকে একটু দুধ গঙ্গা জল দাও। সে কোনো রকমে গঙ্গা জল অপুকে আনতে পাঠায় ঘাটে। তারপরে গঙ্গা জল দিতে না দিতেই হরিহরের মৃত্যু হয়, হরিহর মারা যায়। এরপরে সব কাজকর্ম করতে হয় অপুকে। এইদিকে আবারও সেই আগের মতন পরিস্থিতি, দিন আনা দিন খাওয়া হয়ে যায়। কোনো রকমে সে একটা বাড়িতে কাজ পায়, সেখানে অপু বৃদ্ধ লোকের চুল তুলে দিয়ে কিছু পয়সা পায়, আর সেই পয়সায় নিজেও কিছু খায়, বাঁদরদেরও কিছু খাওয়ায়। এরই মধ্যে সর্বজয়ার কাকা এসেছে সর্বজয়াকে নিতে, কিন্তু সর্বজয়া বলছে আমি অপুকে নিয়ে গ্রামে ফিরতে চাই না, আমি কারুর আর বোঝা হতে চাই না। সেই জন্য সর্বজয়া আর ফিরে যেতে চায় না। কিন্তু সর্বজয়া যে বাড়িতে কাজ করতো সেই বাড়ির মালকিন খুবই তাকে ভালোবাসত আর প্রয়োজন মতন জিনিসও তাকে দিত। কিন্তু সর্বজয়া একদিন সিঁড়ি থেকে নামতে নামতে লক্ষ্য করে অপু মালিকের তামাকে ব্যাপারটা ভালোভাবে নেয় না সর্বজয়া, কারণ সে ভাবতে থাকে আজকে অপু মালিকের জন্য
তামাক সাজাচ্ছে, যদি নিজেই খেতে আরম্ভ করে তখন সেই ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে সর্বজয়া সেই কাজ ছেড়ে দিয়ে কতটা নিরুপায় হয়েই তার কাকার বাড়ির উদ্দেশ্যেই রওনা দিয়ে দেয়। তারপরে ও পুরা কাকার বাড়িতে পৌঁছেও যায়। অপু দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেলগাড়ি দেখছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে দিদিকে আর হয়তো তার রেলগাড়ি দেখানো হলো না। তারপরেই সর্বজয়ার কাকা খেতে খেতে বলে অপুকে পণ্ডিতগিরি করা শিখিয়ে দেবে। অপু পণ্ডিতগিরি করতেও শেখে, 2 পয়সা ইনকাম করছিল। তারপরেই অপু একদিন রাস্তা দিয়ে পণ্ডিতগিরি করে ফেরার সময় লক্ষ্য করে কিছু বালক ছোটাছুটি করে খেলা করতে করতে একদিকে দৌড়ে রওনা দিচ্ছে। তখন সেও পিছু পিছু যায়, পিছু পিছু গিয়ে দেখে স্কুল। তার মায়ের কাছে রাতের বেলায় বলে পণ্ডিতগিরি করতে আর ভালো লাগে না, আমি স্কুলে পড়তে চাই। তখন তার মা বলে পণ্ডিতগিরি না করলে আমাদের চলবে কেমন করে, আর আমি লোক সমাজে মুখই বা দেখাবো কি করে। সর্বজয়া বলে তুই স্কুলে পড়বি, তোর পয়সা জোগাবে কে? তখন অপু সর্বজয়াকে নির্বোধ লোকের মতো বলে পয়সা নেই মা তোমার কাছে। সর্বজয়া পরের দিন স্কুলে ভর্তি করে দেয় অপুকে। স্কুল পরিদর্শন করতে মাস্টার মশাই আসে না, আর হেডমাস্টার ভীষণই চিন্তিত ছিল। সেখানে সব ছাত্রছাত্রীদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করে। যখন অপুকে জিজ্ঞাসা করা হয় অপু কনফিডেন্সের সঙ্গে সমস্ত উত্তর সঠিক বলে। এতে মাস্টার মশাইরাও খুব খুশি হয়ে যান। হেডমাস্টার তো অবাক হয় এবং খুশি হয়, কারণ এত অল্প সময়ে অপু এত কিছু শিখে ফেলেছে, এটা সত্যিই গর্বিত। তারপরে হেডমাস্টার মশাই অপুকে ডাকে আর বলে তোমার পড়াশোনার প্রতি এত আগ্রহ আর এত ভালো উত্তর দেখে আমি খুব খুশি হয়েছি। তোমার পড়াশোনার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলো। আর হেডমাস্টার মশাই অপুকে 2-1 অঙ্ক, ইতিহাস, ভূগোলে বইও দেয়। অপু বাড়ি গিয়ে সারা দিন রাত ওই বই নিয়ে পড়তে থাকে আর কিছু না কিছু আবিষ্কার করার চেষ্টা করতে থাকে। তার মাকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় সেটাও বোঝাতে থাকে। আর এইদিকে আফ্রিকার আদিবাসীদের মতন একদিন তার মাকে ভয়ও দেখায়। তার মানে অপু সবসময় ওই পড়াশোনার মধ্যেই দিন কাটাতে থাকে, রাতও হয়। এরপরে ও আস্তে আস্তে বড় হয়ে যায়। এরপরে এখন অপুর স্কুলের গণ্ডি পার করেছে, তাই হেডমাস্টার মশাই ডেকে বলে আর এখানে পড়া হবে, তোমাকে এরপরে পড়তে গেলে কলকাতায় যেতে হবে, তবে থাকার জন্য তোমাকে একটা ঠিকানা বলে দেবো, আর কিছু সাহায্য লাগলে সেটাও আমি করে দেবো। তুমি কিছু স্কলারশিপও পাবে, মাসে 10 টাকা। সেই স্কলারশিপ থেকেও অনেক তোমার সহযোগিতা হবে। তারপরে অপু তার মায়ের কাছে রাতের বেলায় গিয়ে বলে সে কলকাতা যেতে চায়, কলকাতায় গিয়ে পড়াশোনা করতে চায়। পরে জানায় যে জেলার মধ্যে সেকেন্ড হয়েছে আর এখানে পড়াশোনা তো হবে না, কলকাতায় যাবে। কিন্তু অপুর মা কিছুতেই রাজি হয় না অপুকে একা ছাড়তে, কারণ সেও তো একা হয়ে পড়বে। তখন অপুর মা টাকা পয়সার কথা বললে অপু বলে আমার তো স্কলারশিপে 10 টাকা পাবোই, তাহলে নয় আর একটা কাজও জোগাড় করে নেবো, পুরো ইনকামও হবে, তাতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু সর্বজয়া কিছুতেই রাজি হয় না, তাদের মধ্যে একটা বাক বিতর্কও চলে। তারপরে সর্বজয়া অপুর গালে চড় মারে। তারপরে সর্বজয়ারও খারাপ লাগে, অপু সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, গিয়ে ঘাটে চুপচাপ বসে থাকে। সর্বজয়া পিছু পিছু গিয়ে তাকে আবারও বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এরপরেই অপু গম্ভীর হয়ে চুপ করে বসে থাকে। সর্বজয়া তারপরে তার জমানো 30টা টাকা দেয় অপুকে। তারপরে অপুকে সহযোগিতা করে ব্যাগ গোছাতেও। এরপরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপুকে বিদায় জানায়। অপু কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার মন মানছিল না, কিন্তু কিছু করারও তো ছিল না। তারপরে অপু রেলে চড়ে কলকাতায় যায়। কলকাতায় গিয়ে অত লোকজন, ভিড়, ঠেলাঠেলির মধ্যে সেই মাস্টারমশাইয়ের দেয়া অ্যাড্রেসটার ঠিকানাটায় পৌঁছে যায়। আর ওখানকার একটা জেরক্সের দোকান দেখানো হয় আর বলে এখানে এমনি এমনি থাকতে দেওয়া হবে না, এখানে অবসর টাইমে কাজ তোমাকে করতে হবে। অপু তাতেও রাজি হয়ে যায়। তারপরে অপু ঘরে ঢুকে ইলেকট্রিসিটি দেখে, এটা প্রথম দেখছিল, তাই অপু খুব খুশি হয়। এইভাবেই অপুর দিন কাটছিল। তারপরে তার মাকে একটা চিঠিও লেখে, কিভাবে এসেছে, ছাপাখানায় কাজ করছে, এই সমস্ত তথ্যও দেয়। সারাদিন ক্লাস করে রাতে ছাপাখানাতে কাজ করতে তার পক্ষে খুব কঠিনই হয়ে যায়, তারপর আবার চিঠি লেখা। তারপরে ক্লাসের মধ্যে গিয়ে অপু মাঝে মাঝে ঘুমিয়েও পড়ে। ক্লাসের মাস্টারমশাই অপুকে আর তার বন্ধুকে ক্লাস থেকে বারও করে দেয় তার জন্য। তারপরে দুজন মিলে গল্প করতে থাকে ঘাটে বসে। আর বন্ধুটি বলতে থাকে সে নাকি বড় হয়ে বিদেশ যেতে চায়, কিন্তু অপুকে জিজ্ঞাসা করলে অপু তাতে খুব একটা সায় দেয় না, কারণ অপু এদেশেই থাকতে। তারপরে অপু বলে বিদেশে গিয়ে বিদেশের নাম কেন উজ্জ্বল করবো, আমি দেশে থেকে দেশের নাম উজ্জ্বল করব না, সেটাই ভালো। তার কথাবার্তা শুনে বন্ধুটি অবাকও হয়। কিছুদিন পর ছুটি নিয়ে অপু বাড়িতে ফেরে। তার মা তো খুব খুশি অপুকে দেখে। রাতের বেলায় সর্বজয়া অপুর পাশে খেতে দিয়ে বলে যে তার শরীরটা ভালো যাচ্ছে না, সে যেন আর না যায়, সে যেন এখানেই থাকে। এই সমস্ত কথা বলতে বলতে সে লক্ষ্যই করে না অপু কখন ঘুমিয়ে গেছে। সকালে অপু
উঠে একা একা অনুভব করে সেই লোকজন সমারোহ শহরে সে মানিয়ে নিয়েছে, আর গ্রামের পরিবেশে সে নিজেকে আর মানাতে পারছে না। এরপরেই অপুর আবার কলকাতায় যাওয়ার সময় চলে আসে। তখন তার মা যেতে তাকে নিষেধ করে, বলে না তোকে আর যেতে হবে না। কিন্তু অপু তো আবারও ব্যাগ তারপরেই শুয়ে পড়ে অপু। তারপরে তার মাকে বলে সে যেন তাকে সকাল সকাল ডেকে দেয়। পরের দিন সকালবেলায় তার মা ডাকতে গিয়েও যেন অপুকে ডাকে না। তারপরে অপু উঠে বলে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে তৈরি হতে হবে। তা করতে করতেই অপু সমস্ত জিনিসপত্র তৈরি হয়ে আবারও রওনা দিয়ে দেয়। আর অপুর মা এবারেও আর কোনো উপায় না পেয়ে অকপট দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে ট্রেনের টিকিট কাটতে যায়। ট্রেনের টিকিট কাটতে গিয়ে অপুর কি যেন মনে হয় তার মায়ের কথা। তারপরে আবারও সে বাড়ি ফিরে চলে আসে। তারপরে অপু রীতিমতো বাড়ি ফেরে। বাড়িতে এসে বলে ট্রেনটা আর পাওয়া হয়নি। তারপরে এইভাবে আরও কিছুদিন কেটে যায়। তারপরে আবারও কলকাতায় ফিরে যায় অপু। পড়াশোনা আর কাজের চাপে মাকে প্রায় চিঠি লিখতে ভুলেই গেছে অপু। মা নিরুপায় হয়ে তাকে চিঠি লেখে, বলে চিঠিতে গণেশ পুজোয় বাড়ি আসার জন্য, আর তার খবরও নেয়। তার মায়ের উদ্দেশ্যে অপু লেখে যে বাড়ি যাওয়া হবে না, সামনে পরীক্ষা আছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। অপুর মা এটা আর বলতে পারে না যে তার শরীর খারাপ। যদি তার শরীর খারাপের কথা শুনে অপুর পরীক্ষার কোনো, তাই অপু যদি চিন্তা করে সেই জন্য এসব কথা ভেবে আর বলতে পারে না সর্বজয়া। তারপরে সর্বজয়া অপেক্ষা করতে হবে অপু আসার জন্য। শরীরটা সর্বজয়ার খুবই খারাপ। গাছের নিচে বসে আছে তার কাকার মেয়ে নিরুপমা। নিরুপমা ওই দিকেই যাচ্ছিল, দেখে সর্বজয়া বসে। তখন নিরুপমা বলে অপুকে একটা চিঠি লিখি না বাড়ি আসার জন্য। তখন সর্বজয়া বলে না, সামনে অপুর পরীক্ষা, চিন্তা করে অপুর পরীক্ষাটা যদি নষ্ট হয়ে যায়। তখন সর্বজয়া ওই নিরুপমার কাছ থেকে কথা দেয় যে না, সে যেন না জানায়। এদিকে সর্বজয়ার শরীর খুবই খারাপ, এতটাই খারাপ যে সে সবসময় অপুকেই দেখতে পায়। দরজার কাছে এসে দেখে অপুর ডাক শুনতে পায়। অপু কিন্তু তখনও আসে না। তারপরে ছাপাখানার মালিক অপুকে একটা চিঠি দেয়, নিরুপমা পাঠিয়েছে। নিরুপমা জানিয়েছে তার মায়ের অবস্থা খুবই খারাপ, সে যেন তৎক্ষণাৎ বাড়ি আসে। তখন অপু কোনো কিছু না ভেবে গাড়িতে চেপে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে কাউকেই দেখতে পায় না। বাড়িতে কাউকে না দেখতে পেয়ে পথে ঘাটে খুঁজতে থাকে অপু। তারপরেই সে তার দাদুকে দেখতে পায়, মানে সর্বজয়ার কাকাকে। তখন দেখে বুঝতে পারে যে সর্বজয়া আর বেঁচে নেই। সেটা আর বুঝতে ওর অপুর বাকি থাকে না। অপু আবারও কোথাও যেন একা হয়ে পড়ল, গাছের তলায় বসেই কান্নাকাটি করতে লাগলো। তারপরে অপু আবারও চলে যেতে চায় কলকাতায় সব জিনিসপত্র নিয়ে। তখন সর্বজয়ার কাকা বলে মায়ের শেষ কাজটা করবি না? তখন বলে কলকাতাতেই সেরে নেব। তাকে আশীর্বাদ করে তার দাদু। তারপরেই কলকাতার উদ্দেশ্যে আবারও অপু রওনা হয়ে যায়। তারপরে এখন আর অপুর কেউ গার্জেন বলতে কেউ নেই, অপু একাই। তারপরে দেখানো হয় অপু কলকাতায় চলে এসেছে। কলকাতায় এসে কি হয় না হয়, তাহলে তো অপুর সংসার তোমাদের দেখতেই হবে। যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।